আমি ইমরান আনসারী ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে সারা পৃথিবীতে এখন আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল ইসলামকে ডিমোটিভেশন দেওয়া হচ্ছে আসলে বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে। সামনের দিনে ইসলামী পলিটিক্যাল পার্সপেক্টটা কেমন হতে পারে বলে আপনি মনে করেন, বা ইসলামী নেতৃত্ব যারা আছে, ইসলামী পলিটিক্যাল লিডার যারা আছে, তারা কিভাবে সামনের দিনে তাদের মুভমেন্টকে সামনের দিনে এগিয়ে নিতে পারে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। বিষয় হলো কি, হান্টিংটন 1993 তে একটা তত্ত্ব দিয়েছিলেন যে ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। তো এই সভ্যতার সংঘাতে আপনি এই সভ্যতার সংঘাত ইসলাম ভার্সেস পশ্চিমা কালচারের একটা সংঘাত হবে, এটা তিনি প্রেডিকশন করেছিলেন এবং সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই যাত্রায় আপনি সেখানে ভালো করবেন কি না করবেন সেটা ডিপেন্ড করবে আপনার যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার কর্মকৌশল, আপনার নীতি নৈতিকতা, আপনার ট্রান্সপারেন্সি, আপনার রেসপন্সিভনেস। আমি অনেক তাত্ত্বিক কথা বলছি, তো এইগুলোর উপর নির্ভর করে। এবং আপনি আঞ্চলিক রাজনীতি কতটুকু বুঝেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কতটুকু বুঝেন। এখন ধরুন যে ডেটা সায়েন্সের যুগ, এখন যদি আপনার ডেটা এআই এখন সব ডিসিশন আপনাকে করে দিবে। এখন যদি আপনি মানদাতার আমলের একজনে আপনি লিখিত জানালো, আপনি সেই পলিটিক্যাল পার্টি সিদ্ধান্ত নিলেন এবং আপনি মনে করবেন যে আপনি বিজয়ী হবেন, এটা হবে না। আপনাকে সময়ের সাথে সাথে আপনাকে কিন্তু নিজেকে আপডেট করতে হবে এবং সেই যাত্রায় আপনি নিজেকে কতটুকু যোগ্য করে তুলতে পেরেছেন, আপনার নীতি নৈতিকতাকে কতটুকু উন্নত করতে পেরেছেন। একটা সংস্কৃতির সাথে যখন আরেকটা সংস্কৃতির লড়াই হয়, এই লড়াইয়ে আপনার সংস্কৃতিকে আপনি আফল করার জন্য আপনি কতটুকু প্রস্তুতি নিচ্ছেন তার উপর নির্ভর করবে কে বিজয়ী হবে, কে বিজয়ী হবে না। আমরা জাহিদুল ইসলাম সরকারের কাছে এই বিষয়ে একটু জানতে চাইতে পারি। জনাব জাহিদ, সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন যে ফ্রান্সের শার্লি এবডো পত্রিকা এরদোগানের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, যেটা নিন্দা তুর্কিরা জানাচ্ছে। এই পত্রিকা এর আগেও বিভিন্ন এই ধরনের কার্যক্রম করেছে। এর সাথে রিলেট করে যে পলিটিক্যাল ইসলামের যে বিষয়টা চলে এসেছে, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সমস্যা মোকাবেলা করে এই ধরনের নেতৃত্ব আসলে এগিয়ে যেতে পারবে কিনা? ধরেন এরদোগান, মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিম, যারা একটু ইসলামপন্থী নেতা হিসেবে পরিচিত। জি, ধন্যবাদ। দেখুন, মুসলিম দেশগুলোতে ধারণা করা হয়েছিল যে ইসলামপন্থীরা সবসময় মার্জিনালাইজ থাকবে, তাদের ভোটের হার 5 থেকে 10% থাকবে। কিন্তু আমরা দেখেছি যে মালয়েশিয়ায়, পাকিস্তানে, তুরস্কের মতো দেশে ইসলামপন্থী পলিটিশিয়ানরা মেজরিটি মানুষের সাপোর্ট নিয়ে ক্ষমতা এসেছে। এখানে একটি বিষয় আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, যারা ক্ষমতায় এসেছে তারা সবাই ক্যারিসমেটিক লিডার ছিল। আপনি যদি ইমরান খানের কথা বলেন, এরদোয়ানের কথা বলেন এবং আনোয়ার ইব্রাহিমের কথা বলেন, তাদের ব্যক্তিগত যোগ্যতা এবং চরিত্র চমৎকার একটা অবস্থায় ছিল এবং এদের পলিটিক্সটা ছিল ইনক্লুসিভ, অর্থাৎ যেই জায়গাগুলোতে মানুষের সাথে মানুষের কমন ইন্টারেস্ট আছে, মানুষের সাথে কালচারের মিল আছে, এই জায়গাগুলোকে ফোকাস করা, মানুষকে দূরে ঠেলে না দেওয়া। এই কারণে তারা কোন একটা আদর্শের গণ্ডিতে সবাইকে বেঁধে এক জায়গায় নিতে চায়নি, বরং জাতীয় স্বার্থের বিভিন্ন বিষয়গুলোতে সবাইকে একমত করার চেষ্টা করেছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে সমস্যার সমাধান করতে পারার যোগ্যতা। আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার সাথে সাথে মালয়েশিয়ার রিঙ্গিতের দাম বহু করে বাড়ছে, মালয়েশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এবং এই অবস্থায় কিন্তু আনোয়ার যখন অর্থমন্ত্রী ছিল, ডেপুটি প্রধানমন্ত্রী ছিল, তখনও মালয়েশিয়া দেখেছে। যদিও এতদিন মাহাথির নামক বটগাছের কারণে আনোয়ারকে ঢেকে রাখা হয়েছিল, কিন্তু মালয়েশিয়ার যে ইকোনমিক মিরাকল, সেখানে আনোয়ার ইব্রাহিমের যোগ্যতা, দক্ষতা এবং নেতৃত্বের অনেক বড় ভূমিকা ছিল। ঠিক এমনটা আমরা তুরস্কে দেখি। সব দেশেই ইকোনমিক ক্রাইসিসে সরকারগুলো ইন্টারেস্ট রেট বাড়ায়, এটা একটা জেনারেল ট্রেন্ড। তুরস্কে কিন্তু এটা উল্টাটা হয়েছে। এরদোয়ান বারবার ইন্টারেস্ট রেট কমিয়েছে, যেটা পশ্চিমা অর্থনীতিবিদরা, বিনিয়োগকারীরা নাখোশ হয়েছে, নারাজ হয়েছে। কিন্তু এরদোয়ান বলেছে যে আমি যদি ইন্টারেস্ট রেট কমাই, তাহলে আমাদের দেশের ব্যবসায়ীরা অনেক বেশি ব্যাংক থেকে ঋণ নিয়ে ইন্ডাস্ট্রি করতে উৎসাহিত হবে এবং কর্মসংস্থান হবে, আমার দেশের উৎপাদন বাড়বে, আমার দেশের রপ্তানি বাড়বে। আমি চাই রপ্তানির মাধ্যমে আমার দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক, এবং এই পলিসিটা সফল হয়েছে। তো একটা জিনিস হলো যে ইনক্লুসিভ রাজনীতি করা। আনোয়ার ইব্রাহিম এমন একজন রাজনীতিবিদ যিনি মালয়েশিয়ার
ইন্ডিয়ানদেরকে, মালয়েশিয়ান, চাইনিজদেরকে, যাদেরকে মূলধারা থেকে দূরে রাখা হতো, অনেক সুযোগ সুবিধা দেওয়া হতো না, মার্জিনালাইজ করে রাখা হয়েছে, তাদেরকেও কিন্তু একসাথে নিয়ে এসেছে। এই কারণে মেজরিটি মানুষের সমর্থন পেয়েছে। কেউ বলতে পারবে না যে এরদোয়ান নরেন্দ্র মোদীর মতো একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে, একটি ধর্মের বিরুদ্ধে কথা বলছে, বরং যত উত্তেজনা ছিল জাতিগত, এগুলোকে প্রশমন করে এনেছে। এরদোয়ান একমাত্র প্রেসিডেন্ট যে কুর্দিস্তানের, মানে কুর্দিদের অধ্যুষিত যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে বিশাল জনসমাবেশ করতে পেরেছে। তাকে কুর্দিরাও পর্যন্ত এই পরিমাণ ভালোবাসে, কারণ জাতির পরিচয়ের মাধ্যমে কাউকে সে দূরে ঠেলে দেয়নি। তো যদি মুসলিম লিডাররা এরকম উদার মানসিকতা নিয়ে কাজ করে এবং মানুষের প্রকৃত সমস্যার সমাধানে যোগ্যতা অর্জন করে, আমি মনে করি যে মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে ইসলামিক আদর্শের রাজনীতিবিদদেরও সম্ভাবনা রয়েছে।